আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির খবরাখবর নিয়ে রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ, এছাড়াও শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট জানাবো। আজ পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি হোসাইন শাহাদাত। রেস্তোরাঁ মালিকদের দাবির মুখে হোটেল রেস্তোরাঁ খাতে মূল্য সংযোজন কর বা ভ্যাট আগের 5%ই বহাল রাখছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। দুপুরে এনবিআর ভবনে সংস্থাটির উপকমিশনার বদরুজ্জামান মুন্সি জানান, 9 জানুয়ারি রাজস্ব বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী হোটেল রেস্তোরাঁ খাতে ভ্যাট 5% থেকে 15% করা হয়েছিল। রেস্তোরাঁ মালিকদের দাবি অনুযায়ী জনস্বার্থে এই সিদ্ধান্ত বাতিল করে পূর্বের ভ্যাট হার বহাল রাখা হয়েছে বলে জানান তিনি। এদিকে 15% ভ্যাট আরোপ একটি হঠকারী সিদ্ধান্ত ছিল মন্তব্য করে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান জানান, কিছু অসাধু রাজস্ব কর্মকর্তার প্ররোচনায় 10% বেশি ভ্যাট নির্ধারণ করা হয়েছিল। এদিকে সকালে পূর্ব ঘোষিত সারা দেশে কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনের সামনে মানববন্ধন করে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। মানববন্ধন চলাকালীনই দাবি মেনে নেয়ার ঘোষণা দিয়ে বৃহস্পতিবারের মধ্যে আদেশ জারির কথা জানায় এনবিআর। গভর্নমেন্ট জনস্বার্থে একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে যে রেস্তোরাঁ সেবার ক্ষেত্রে ভ্যাটের হার পূর্বের মতোই 5% বহাল রাখা হবে। এবং ইতিপূর্বে গতকাল আমরা একটি পত্রের মাধ্যমে রেস্তোরাঁ মালিক সমিতিকে জানিয়ে দিয়েছি যে তাদের যে পত্র, সেই পত্রটি জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক পর্যালোচনা করা হয়েছে এবং গভীরভাবে এটিকে দেখা হচ্ছে এবং তাদের যে ভ্যাটের হার, সেই ভ্যাটের হার পুনর্বিবেচনা করা হচ্ছে, এটা গতকাল জানিয়ে দেওয়া হয়েছে। এবং আরেকটি বিষয়, সেটা হলো তাদের যে বিষয় যে ছিল যে ভাসমান রেস্তোরাঁ কিন্তু অলরেডি এক্সামশন দেওয়া আছে আগেই, অর্থাৎ কোনো ভাসমান রেস্তোরাঁর ক্ষেত্রে ভ্যাট আরোপিত হয়নি বা ভ্যাট আরোপিত নেই। দর্শক, এই বিষয়ে আরও জানাতে আগারগাঁও থেকে রাজস্ব ভবনের সামনে থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মোরসালিন জুনায়েদ। মোরসালিন, আপনি সকাল থেকেই সেখানে ছিলেন, রেস্তোরাঁ মালিকদের যে মানববন্ধন সেখানেও ছিলেন, রাজস্ব কর্মকর্তাদের সাথে কথা বলেছেন। এই যে একটি পরিস্থিতি আসলে তৈরি হয়েছিল, যেখানে মালিকরা বলছে যে রেস্তোরাঁ মালিকরা বলছে এটা অযৌক্তিকভাবে আসলে 10% বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে, অন্যদিকে রাজস্ব বোর্ড প্রথমে এই ধরনের সিদ্ধান্ত নিয়ে পরে আবার কেন সেখান থেকে পিছু হটলো, তাদের যুক্তিটা কি? শাহাদাত, যে বিষয়টি 9 জানুয়ারি ঘোষণা করেছিল জাতীয় রাজস্ব বোর্ড, এখন পর্যন্ত প্রায় শতাধিক পণ্যের এবং সেবার উপরে তারা নানান হারে ভ্যাট এবং সম্পূরক শুল্ক কিন্তু আরোপ করে। তারপর থেকেই বলা চলে যে প্রতিটি ব্যবসায়ী এবং উদ্যোক্তা তাদের পর্যায় থেকে এই সিদ্ধান্তের কিন্তু তীব্র সমালোচনা করা হয়েছিল। কেননা ব্যবসায়ীরা কিন্তু বারবার বলে আসছেন দীর্ঘদিন ধরেই যে বাংলাদেশে যে বিদ্যমান কর নীতি, সেটি নিয়ে তাদের বড় ধরনের আপত্তির জায়গা রয়েছে এবং তারা সবসময়ই একটি সহজ কর নীতি এবং আদায় প্রক্রিয়াটিকেও সহজীকরণ করার দাবি জানিয়ে আসছিলেন। তার মধ্যেই মূল্যস্ফীতির একটি চাপ রয়েছে জনগণের উপরে, এটি সরকার ঘোষিত এবং সরকার স্বীকার করেছেন যে এখন সত্যিকার তথ্য যেহেতু আসছে, তাই মূল্যস্ফীতির এত বড় একটি চাপ রয়েছে। সব কিছু মিলে সাধারণ মানুষের উপরে যখন হিমশিম অবস্থা, ঠিক সেই মুহূর্তে এনবিআরের এই সিদ্ধান্ত ছিল। তো যেই খাতগুলো বেশ জোরে সোরে সমালোচনা করেছেন, তার একটি অন্যতম খাত ছিল রেস্তোরাঁ। এখানে 5% যেই মূল্য সংযোজন কর বা ভ্যাট ছিল, সেটি বাড়িয়ে 10% বাড়ানো হয় এবং সেটি 15% গিয়ে ঠেকে। এছাড়াও যেই বিষয়টি ছিল যে গ্যাসের দাম বৃদ্ধির একটি প্রভাবও কিন্তু রেস্তোরাঁ রয়েছে। সার্বিকভাবে রেস্তোরাঁ মালিক সমিতি তারা বেশ শক্ত অবস্থান নেন এবং সেই শক্ত অবস্থানের একটি কর্মসূচি হিসেবে তারা প্রথম কর্মসূচি হিসেবেই মানববন্ধন করেন। আজ সারা দেশেই এই মানববন্ধনটি হয়েছে, 64টি জেলায় রেস্তোরাঁ মালিক সমিতির যে কমিটিগুলো রয়েছে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেন। এই মানববন্ধন কর্মসূচি চলাকালীনই আসলে এনবিআরের পক্ষ থেকে এই ঘোষণা আসে যে পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার। এদিকে আরেকটি বিষয় সাধারণত আপনাকে বলে রাখি, গতকাল রাতেই কিন্তু এনবিআর জানিয়েছিল যে রেস্তোরাঁ মালিক সমিতির যেই দাবি, সেই দাবিটি তারা পুনর্বিবেচনা করবেন। তার প্রেক্ষিতে আজকের এই মানববন্ধন চলাকালীন তাদের এই সিদ্ধান্ত আসে। যেই বিষয়টি এনবিআর বলছে যে তারা সব কিছু বিবেচনা করে দেখেছে যে রেস্তোরাঁয় সাধারণ মানুষ যেহেতু যান এবং সব পর্যায়ের মানুষই সেখানে খাবার খেতে যান এবং বলা চলে যে বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে
রেস্তোরাঁয় খেতে যাওয়া এক ধরনের বিনোদনের অংশ হিসেবেই গণ্য করা হয়। সব কিছু মিলে যে এই বিষয়টি দেখা গেছে যে জনস্বার্থের একটি বড় ব্যাপার রয়ে গিয়েছিল জাতীয় রাজস্ব বোর্ডের উপরে, তারা সেই জনস্বার্থের বিষয়টি বিবেচনা করেই তারা আসলে এই যে পূর্বের অবস্থা অর্থাৎ 5% যে ভ্যাট সেই ব্যবস্থায় চলে গিয়েছেন এবং 15% ভ্যাটের যে বুঝতে পেরেছি। মোরসালিন, আপনার কাছে আরেকটি বিষয় একটু জানতে চাই যে শুধুমাত্র তো রেস্তোরাঁ না, আপনি বলছিলেন যে আরো অনেকগুলো প্রায় 100টি পণ্য এবং সেবার উপর আসলে বিভিন্ন হারে ভ্যাট বাড়ানো হয়েছে। এই যে এটির পেছনে যুক্তি দেখানো হচ্ছে যে রাজস্ব আদায় যেহেতু কম হচ্ছে সেটিকে বাড়ানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, কিন্তু সবসময় যেটি বলা হয়ে থাকে যে এনবিআর এর সক্ষমতা বাড়ানো, রাজস্ব আদায় যে পরিধি বাড়ানোর কথা বলা হয়, অর্থাৎ সরাসরি যেই কর যেটি ইনকাম ট্যাক্স সেটি বাড়ানোর জন্য বলা হয়, কিন্তু সেই পথে না হেঁটে ভ্যাটের মতো একটি সহজ সমাধানের দিকে এনবিআর গেল কিনা, আপনার কাছে কি মনে হয়? এখন পর্যন্ত সাধারণ মানুষ, ব্যবসায়ী এবং ভোক্তা দুই পর্যায়ে কথা বলে যে বিষয়টি জানা গেছে তার একটি বড় উদাহরণ যদি বলি আপনাকে, গতকাল একটি বিনিয়োগ সেমিনার হয়ে গিয়েছিল অর্থনীতি খাতের সাংবাদিকতা যারা করেন ইআরএফ এর আয়োজনে। তাদের সেখানে কিন্তু উদ্যোক্তারা যেই বিষয়টি বলছেন যে ভ্যাট দিন শেষে আসলে প্রভাব ফেলবে সাধারণ মানুষের উপরেই, এবং সাধারণ মানুষ এই ভ্যাটের প্রভাবে তাদের যেই যে সুনির্দিষ্ট বা খাত সংশ্লিষ্ট যে কেনাকাটা সেটি তারা কমিয়ে দেবেন, এবং সেই কমিয়ে দেওয়ার ফলে যেটি দেখা যাবে যে উৎপাদক অর্থাৎ যারা উদ্যোক্তা রয়েছেন তাদের যে কারখানাগুলো রয়েছে সেখানে কিন্তু পণ্যের উৎপাদন কম হবে, বা যারা আমদানি করে বিক্রি করেন দেশে তাদের ক্ষেত্রেও কিন্তু আমদানি কমে যাবে। সার্বিকভাবে তারা বলছেন যে যেই 12,000 কোটি টাকার একটি প্রাক্কলন করেছিল এই শতাধিক পণ্য সেবার উপরে নতুন এই ভ্যাট এবং সম্পূরক শুল্ক আরোপের আগে, সেই প্রাক্কলনের বিষয়ে ব্যবসায়ীরা বলছেন যে এটি আসলে তারা যেভাবে ভাবছেন ঠিক তার বিপরীত দিকটি হচ্ছে সাধারণ মানুষ কিন্তু কেনাকাটা কম করবেন, এবং সেই কম করার ফলে যে নেতিবাচক যে প্রভাব সেটির আসলে কোনো বিবেচনা করা হয়নি। এই বিষয়ে তীব্র সমালোচনা রয়েছে ব্যবসা এবং ভোক্তার পক্ষ থেকে। সব কিছু মিলে আসলে এখন যে বিষয়টি জানার চেষ্টা করা হয়েছিল এনবিআর এর কাছে যে আরও বেশ কিছু খাত রয়েছে সেখানে তাদের কোনো সিদ্ধান্ত আসবে কিনা, এনবিআর তারা বলছেন যে আপাতত তারা রেস্তোরাঁর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন, পরবর্তী সিদ্ধান্তর ব্যাপারে তারা ভবিষ্যতে জানাবেন। জি, অনেক ধন্যবাদ মোরসালিন জুনায়েদ আপনাকে। দর্শক, রেস্তোরাঁ মালিকদের যে দাবির মুখে তাদের ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে এসেছে জাতীয় রাজস্ব বোর্ড, সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মোরসালিন জুনায়েদ। এ পর্যায়ে আমরা আলোচনায় যেতে চাই এনবিআর আসলে সাম্প্রতিক সময়ে সম্পূরক শুল্ক এবং ভ্যাট বৃদ্ধির যে সিদ্ধান্তগুলো নিয়েছে, এবং সেখানে এর পেছনে আসলে নানান ধরনের বিশেষ করে ব্যবসায়ীদের দিক থেকে নানান প্রতিক্রিয়া আমরা পাচ্ছি। তারা যেটি বলছেন যে আসলে সম্পূরক শুল্ক বাড়িয়ে আসলে আমদানি নিরুৎসাহিত হবে, অন্যদিকে ভ্যাট বাড়ানোর ফলে মানুষের ক্রয় ক্ষমতার উপর একটা চাপ পড়বে, এবং কনজামশন যেহেতু কমবে সেক্ষেত্রে কিন্তু রাজস্ব আদায় বৃদ্ধির যে লক্ষ্যমাত্রা 12,500 কোটি টাকা, যেটি আমাদের সহকর্মী বলছিলেন, সেইটির পূরণ না হওয়ার শঙ্কা দেখা দিতে পারে, অর্থাৎ রাজস্ব আদায় আরও কমতে পারে। সেক্ষেত্রে আসলে অর্থনৈতিক যেই কার্যক্রম সেটিও কিন্তু ব্যাহত হওয়ার সম্ভাবনা বা আশঙ্কা রয়েছে। এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই। আমাদের সাথে দুজন অতিথি যুক্ত হওয়ার কথা রয়েছে। আমাদের সাথে দুজন অতিথি যুক্ত হওয়ার কথা, এর মধ্যে একজন এর মধ্যে যুক্ত হয়েছেন বাংলাদেশ বহুমুখী পাট পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি রাশেদুল করিম মুন্না। আমরা তার সাথে কথা বলতে চাই। জনাব মুন্না, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার কাছ থেকে প্রথমে যেটি জানতে চাইব যে আপনি আসলে এসএমই উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করেন এবং আপনি নিজেও এসএমই ফাউন্ডেশনের পরিচালক ছিলেন, এবং এই যে সরকার আসলে যেসব পদক্ষেপ এখন নিচ্ছে, বিশেষ করে সম্পূরক শুল্ক বৃদ্ধির যেই আমদানি পর্যায়ে যে সিদ্ধান্ত নিয়েছে এবং ভ্যাট বৃদ্ধির যে সিদ্ধান্ত নিয়েছে, এই দুইটা মানে কাস্টমস ডিউটি এবং ভ্যাট, এই দুইটি আসলে সরকারের জন্য সবচেয়ে সহজ জায়গা, যেটি সরাসরি এটার জন্য আসলে কোনো কাজ করার দরকার হয় না। বিশেষজ্ঞরা বলে থাকেন যে যেখানে আসলে এনবিআর এর দক্ষতা দেখানোর একটি জায়গা রয়েছে, যে আয়কর বৃদ্ধির ব্যাপারে, অর্থাৎ পরিধি বাড়ানো এবং যারা কর ফাঁকি দিচ্ছে তাদেরকে করের আওতায় নিয়ে আসা, সেই করগুলোকে নিয়ে আসা এবং সেখানে আয় বৃদ্ধি করা, সেই পথে না হেঁটে সহজ পথে কি আবারও আগের সরকার যেভাবে সময়ে যেই পথে হাঁটা হচ্ছিল, এবারও কি সেই পথেই হাঁটছে এনবিআর?
জি, আসলে আমার কথাগুলো আপনি নিজেই বলে দিয়েছেন। আমরা তো মনে করি বর্তমান সরকার হচ্ছে জনগণের সরকার। এখন জনগণের যে পালসটা যদি সরকার না বুঝে গতানুগতিক অ্যাপ্রোচেই যদি সিদ্ধান্ত নেয়, স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে আসলে এটা সফলতা আসলে কতটুকু। আমরা যখনই দেখি যে ট্যাক্স, সম্পর্ক শুল্ক বা ভ্যাট যখনই বৃদ্ধি করার বিষয়টা আসে, মানুষের মধ্যে এক ধরনের ভীতি কাজ করে। অর্থাৎ যারা কর জালের মধ্যে আছে তাদের উপরই সেটা প্রয়োগ হচ্ছে। সেটা দীর্ঘদিন ধরে বলা হচ্ছে করের পরিধিটা বাড়ানো এবং সেই ক্ষেত্রে সহনীয় করা। আমরা উন্নত বিশ্ব কিন্তু দেখছি না যে করের যে পার্সেন্টেজটা আছে বা ভ্যাটের যে পার্সেন্টেজটা আছে সেটা কিন্তু অনেক কম। সেক্ষেত্রে কোনোভাবেই এই যে হঠাৎ করে বৃদ্ধি করার যে প্রক্রিয়া, সেটা হয়তো সাময়িকভাবে এনবিআর লাভবান হবে, কিন্তু দীর্ঘমেয়াদী কিন্তু মানুষের মধ্যে যে প্র্যাকটিসটা দরকার, করের পরিধিটা বাড়ানো দরকার, এনবিআর এর নিজস্ব সক্ষমতা বাড়ানো দরকার। এনবিআর হচ্ছে যেই একটা গ্রুপ হচ্ছে সুশাসনের একটা বড় ধরনের পরিচর্যা হচ্ছে। অর্থাৎ আমি বলবো দুর্নীতির যে চর্চাটা হচ্ছে সেটা থেকে কিভাবে উত্তরণ করা যায়, তাদের সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে হিউম্যান রিসোর্স কিভাবে বাড়ানো যায়। ইভেন আমি যদি প্রশ্ন করি ঢাকা শহরে যতগুলা বাড়ি আছে সবগুলি বাড়ির মালিক কি কর দিচ্ছেন, এগুলো তো খুব সহজ। মানে এই যে সুনির্দিষ্ট একটা পরিকল্পনার আওতায় কিভাবে কর, অবশ্যই সরকারকে কর বাড়াতে হবে, অবশ্যই সরকারকে এই প্রক্রিয়াটা চালাতে হবে, কিন্তু কোনোভাবেই জনগণকে কষ্ট না দিয়ে। বিশেষ করে আমরা দেখছি যে আমাদের দ্রব্যমূল্যের বাজারে যে বর্তমান পরিস্থিতি, সেখানে যে নতুন সিদ্ধান্ত হয়তো আজকে ঘোষণা করেছে রেস্তোরাঁ ব্যাপারে, কিন্তু অন্যান্য সেক্টরগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ টোটাল যে সাপ্লাই চেইন বা ইকোনমি, এটা কিন্তু একটা স্থবিরতা আসবে, সেটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু আগামীতে আবার কয়েক মাস পরে আবার পড়বে। সুতরাং আমি মনে করি যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় সরকারকে চিন্তা করতে হবে যে এটা কিভাবে সাস্টেন করবে বা রিয়েলিস্টিক একটা ডেভেলপমেন্টে অ্যাপ্রোচে যাবে। এবং আমরা অনেক 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 দেখছি যে সরকারের অনেক প্রজেক্ট আছে, প্রকল্প আছে, যেখানে জাস্টিফিকেশন নেই বা সুশাসন নেই, যেটার কি আসলে একটা মূল্যায়ন করা দরকার, যাতে এই প্রকল্পগুলার মানে ফলাফল জনগণ পায়, যেগুলি হচ্ছে সত্যিকার অর্থে পাচ্ছে না। বা এই মুহূর্তে সরকারের যে ক্রাইসিসটা যাচ্ছে, আর্থিক ক্রাইসিসটা যাচ্ছে, সেটাকে কন্ট্রোল করার জন্য বা এটাকে নিয়ন্ত্রণ করার জন্য যে সমস্ত অপ্রয়োজনীয় প্রজেক্টগুলো আছে, সরকারকে একটু রিভিউ করা দরকার। সেই অপ্রয়োজনীয় প্রকল্পগুলা প্রয়োজনে সাময়িকভাবে বন্ধ রাখা। অর্থাৎ একটা একটা ক্রাইসিস মুভমেন্ট যাচ্ছে, ব্যাংকগুলা স্থবিরতা এসেছে, অর্থনীতিতে একটা স্থবিরতা এসেছে। নতুন ভাবে এই সিদ্ধান্তটা আসলে কোনোভাবেই আমাদের ইকোনমিতে কোনো পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে না, এবং এটার আলটিমেটলি জনগণ হচ্ছে এই সিদ্ধান্তগুলো থেকে একটা নেগেটিভ ফল ভোগ করবে, যেটা নিশ্চয়ই সরকার চাবে না। এই যে বছরের মাঝামাঝি সময়ে এসে আমরা জানি যে যেহেতু অর্থ বছরের বাজেট আরও 6 মাস বাকি আছে, বছরের মাঝামাঝি সময়ে এরকম একটা সিদ্ধান্ত, যেখানে মূল্যস্ফীতির আসলে একটি বড় চাপের মধ্যে সাধারণ মানুষ রয়েছে, এবং আমরা কিছু কিছু সিদ্ধান্ত দেখতে পাচ্ছি যে ট্রাক সেলের মতো কর্মসূচিগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে। এই যে একেবারে প্রান্তিক পর্যায়ে যে মানুষগুলো, তারা আসলে তাদের কথা সরকার কেন বিবেচনা করছে না? এই জায়গাটাতে আসলে সরকারের চিন্তাভাবনার জায়গাটা কি, আপনি ব্যবসায়ী হিসেবে আপনার কাছে কি মনে হয়? না, প্রথমত ব্যবসায়ী, দ্বিতীয়ত হচ্ছে এসএমই সেক্টর কিন্তু এই গত 6-7 মাস ধরে একটা চরম স্থবিরতার মধ্যে পড়েছে। কারণ ইকোনমি যেহেতু প্রপার চ্যানেলে নেই, সাপ্লাই চেইনটা হচ্ছে বাধাগ্রস্ত হয়েছে, স্থবিরতা এসেছে, তারা কিন্তু তাদের যে প্রয়োজনীয় যে সেলসটা আছে সেটা কিন্তু সেই গতিতে হচ্ছে না, তারা স্টাক হয়ে যাচ্ছে, তারা হারিয়ে যাওয়ার একটা অনিশ্চয়তার মধ্যে পড়েছে। সুতরাং এই যে নতুন সিদ্ধান্তগুলো কিন্তু সরকারকে চিন্তা করতে হবে যে কিভাবে সত্যিকার অর্থে আমাদের ইকোনমি হচ্ছে একটা রাইট ডিরেকশনে যেতে পারে। এবং এই যে বছরের মাঝখানে যদি এই সিদ্ধান্তটা আসে, আমরা দেখেছি মুদ্রাস্ফীতি একটা চরম অস্থিরতা যাচ্ছে, এটা আরেক ধাপ বাড়াবে। সুতরাং মানুষের মধ্যে যে কথাটা বললাম যে এনবিআর এর ব্যাপারে মানুষের একটা ভীতি কাজ করে, এই ভীতিটা যেভাবে হোক মানে এনবিআর কে চিন্তা করতে হবে, রিভিউ করতে হবে একটু ইনোভেটিভ ওয়েতে কিভাবে এই প্রস্তাবগুলো নেওয়া যায়, এবং নতুন নতুন প্রোডাক্ট আনতে হবে যাতে মানুষের মধ্যে সহনীয়। আমি একটা এক্সাম্পল দিই, আমরা যদি কর বৃদ্ধির প্রক্রিয়াতে ভ্যাট এবং সম্পর্ক শুল্ক
এটা যদি যে 5%-এর মধ্যে থাকে, এটা কিন্তু সবাই দিতে আগ্রহ প্রকাশ করবে এবং সহনীয় মাত্রার মধ্যে এটা থাকবে। কিন্তু এটা যখনই বড় স্কেলে যাবে, এটা কোনোভাবেই হচ্ছে গ্রহণযোগ্যতা পাবে না, এবং সেক্ষেত্রে মানুষ হচ্ছে এই প্রক্রিয়া থেকে দূরে থাকার চেষ্টাটা করবে। বা অটো রোটেশনটা দিতে বললেন, দেখো তো। জি জি জনাব রাশেদুল করিম মুন্না, আপনাকে শুনতে পাচ্ছি না, আপনি কোনো কারণে মিউট হয়ে গেছেন কিনা, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। জনাব জনাব রাশেদুল করিম মুন্না, আপনি একটু আনমিউট করে নেবেন, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। জি ঠিক আছে, এখন আমি এর ফাঁকে একটা প্রশ্ন করে নিতে চাই, সেটি হচ্ছে যে এই যে সম্পূরক শুল্ক বাড়ানোর যে সিদ্ধান্ত, এবং সম্পূরক শুল্ক বাড়ালে কি আসলে আমাদের রাজস্ব আদায় বাড়বে, নাকি আসলে আমদানি আরো বেশি কমে যাবে? মানে সরকারের কি এখানে আপনাকে আবারও শুনতে পাচ্ছি না। চেনটা হচ্ছে বাধাগ্রস্ত হবে, স্থবিরতা আসবে, আলটিমেটলি সরকারের লাভবান হবে না। অর্থাৎ আপনি যে কথাটা বললেন, যে উদ্যোগটার জন্য, অর্থাৎ সরকার রেভিনিউ বাড়ানোর জন্য এই উদ্যোগটা নিচ্ছে, বাট আলটিমেটলি সেটা কোনো কাজে আসবে না। আলটিমেটলি এটা হচ্ছে সার্বিকভাবে জনগণ হচ্ছে বরং আরেকটা চ্যালেঞ্জের মধ্যে পড়বে। সুতরাং সরকারকে আমি বলবো রিভিউ করার জন্য কিভাবে একটা বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া যায়, এর সক্ষমতা কিভাবে বাড়ানো যায়, এটা হচ্ছে খুব বেশি গুরুত্বপূর্ণ। এবং কর হারের যে নেটটা আছে, নেটটা কিভাবে বাড়িয়ে আমি ভ্যাটের পরিধিটা কিভাবে বাড়ানো যায়, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষ কর দিতে চায়, এই প্রক্রিয়া বা এই ক্যাম্পিংটাকে জোরালো করা দরকার। এনবিআর এর যে হিউম্যান রিসোর্স আছে সেটা কিভাবে ডাবল বা ট্রিপল করা যায়, এবং যতগুলো সেক্টর আছে এই পরিধির ক্ষেত্রে যে সেক্টরগুলো এখনো এনবিআর এর প্রসেসে আসেনি, তাদেরকে কিভাবে এই জায়গাতে আনা যায়, উৎসাহিত করা যায়, এবং উৎসাহের সাথে সেটা যদি ভীতির আকারে হয়, আলটিমেটলি যে এক্সিস্টিং যে পিকচারটা আছে সেটা হয়তো আরো নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত। এবং মানুষকে আমরা যখন বিদেশে যাই, আমরা দেখি বিদেশে উদ্যোক্তারা দিচ্ছে, হ্যাঁ জনগণ দিচ্ছে, সরকারের পাশে আছে, করের যে পরিমাণটা সেটা বাড়ছে, একটা স্টেবল অবস্থায় আছে। সেই জায়গাতে আসলে আমি মনে করি যে একটা উইন উইন সিচুয়েশনে যদি সরকার উদ্যোগ নেয়, সিদ্ধান্ত নেয়, তাহলে আসলে এটা সফল বাস্তবায়ন হবে। আদারওয়াইজ এই নতুন সিদ্ধান্তটা আবার নতুন ভাবে একটা চ্যালেঞ্জের মধ্যে ফেলবে এনবিআর কে, তার টোটাল অ্যাপ্রোচকে। আমাদের সাথে আরো একজন অতিথি যুক্ত হয়েছেন এর মধ্যে, বিশিষ্ট সাংবাদিক জনাব রাশেদুল ইসলাম, তিনি বাংলাদেশ ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। জনাব রাশেদুল করিম মুন্না, জনাব রাশেদুল ইসলাম, আপনাকে আমরা দেরিতে পেয়েছি, যেটি নিয়ে আসলে আমরা আলোচনা করছিলাম যে এই যে রাজস্ব আদায় বাড়ানোর জন্য আসলে এনবিআরের যেই প্রচেষ্টা, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এনবিআর আসলে ভ্যাট এবং সম্পূরক শুল্ক বৃদ্ধির দিকে যাচ্ছে, যেটিকে আমাদের প্রশ্নটা ছিল যে আসলে এনবিআর কি সহজ পথে হাঁটছে কিনা আবারও আগের সরকারের মতোই, এবং এখানে আসলে এই যে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে, এতে কি আসলে রাজস্ব আদায় বাড়বে, নাকি মানুষের আসলে কষ্ট বাড়বে? হ্যাঁ, শারদ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আপনি কি আমার প্রশ্ন শুনেছেন? জি জি, আমি প্রশ্ন শুনেছি। আপনি ঠিকই বলছিলেন যে জাতীয় রাজস্ব বোর্ড সাম্প্রতিক সময়ে 100টি পণ্য এবং সেবার পরে ভ্যাট হার বাড়ানোর যে এবং সম্পূরক শুল্ক হার বাড়ানোর যে সিদ্ধান্তটি নিয়েছে, এটি ডেফিনেটলি সহজে ট্যাক্স বা ভ্যাট আদায় করা যায়। আমরা যেটিকে বলি যে পরোক্ষ কর, সে পরোক্ষ কর সহজে আদায় করা যায় এমন একটি জায়গা বেছে নিয়েছে, যেটি এই সিদ্ধান্তটি নিয়ে নিশ্চয়ই আপনি জানেন যে শুধু ব্যবসায়ী মহল থেকে না, রাজনৈতিক এবং বিভিন্ন সামাজিক সংগঠন অলমোস্ট সবাই এটির সমালোচনা করেছে, এবং আমরা সাংবাদিকদের পক্ষ থেকে এটি সমালোচনা করা হয়েছিল। এবং আমি ধন্যবাদ জানাতে চাই জাতীয় রাজস্ব বোর্ডকে, বিশেষ করে সরকারকে, যে আজ ইতিমধ্যে একটি ভালো সিদ্ধান্ত নিয়েছে যে রেস্তোরাঁর উপরে যে ভ্যাট হার যেটি বাড়িয়েছিল সেটি আবার পুনর্বিবেচনা করে আগের সিদ্ধান্তে, মানে আগের যেটি ছিল সেটাতেই বহাল রাখা হয়েছে। এটি নিশ্চয়ই ভালো সিদ্ধান্ত। এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে জুলাই বিপ্লবের যে চেতনা নিয়ে বাংলাদেশে যে একটি গণ অভ্যুত্থান ঘটেছে, যে এটার গণ অভ্যুত্থানের একটি মূল আমাদের আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশ একটি ইনক্লুসিভ একটি সমাজ ব্যবস্থা, মানে আমরা বলছি যে এটা সংস্কারের দিকে আমরা যাচ্ছি। তো সেই জায়গায়
হঠাৎ করে যে মানে ভ্যাট আর বাড়িয়ে সহজে ট্যাক্স পাওয়া যায় এরকম একটি সিদ্ধান্ত নেওয়া নিশ্চয় সরকারের জন্য আমি মনে করি এটি ভালো সিদ্ধান্ত ছিল না, এবং সরকার এ কারণে নানা জায়গা থেকে সমালোচনার মুখোমুখি হয়েছে। এবং আমরা দেখছি যে সমালোচনার মুখে সরকার আজকে একটি ভালো সিদ্ধান্ত নিয়েছে, এবং আরো কিছু মানে যেসব জায়গায় আসলে এগুলো একেবারে নিতান্ত নয় সেসব জায়গায় আরো ভালো সিদ্ধান্ত নিবে। তো সাদাত, আমি একটু একটু ব্যাকগ্রাউন্ডটা বলতে চাই কেন সরকার এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছে। আপনি জানেন যে দীর্ঘদিন আমরা বাংলাদেশে একটি স্বৈর শাসনের একটা জাতাকলে ছিল, যেখানে সরকারের যে আর্থিক খাতের যে নিয়ম সেটা কিন্তু ওইভাবে মেনে চলা হয়নি, যে কারণে আমরা কিন্তু সামষ্টিক অর্থনীতি, বিশেষ করে আমরা যদি বলি যে সামষ্টিক অর্থনীতির জায়গাতে দেখেছি আমরা খুব দুর্বল অবস্থায় ছিল। যে সরকার কিন্তু উত্তরাধিকার সূত্রে একটি দুর্বল অর্থনীতিকে, ভঙ্গুর অর্থনীতিকে পেয়েছে। এবং আপনি জানেন যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF থেকে যে একটি আমাদের একটি বড় আকারের মানে একটি ঋণ 4.7 বিলিয়ন মার্কিন ডলারের একটি ঋণ পাওয়ার কথা, এবং অলরেডি আপনি জানেন দুইটা কিস্তি সেই ঋণের দুইটা কিস্তি সরকার পেয়ে গেছে, এবং আরেকটি কিস্তি দেওয়ার কথা, যেটার কারণে IMF এর একটি শর্ত ছিল যে অতিরিক্ত রাজস্ব বাড়াতে হবে। এবং আমরা দেখেছি যে IMF এর হিসাব অনুযায়ী যদি বলেন যে এই চলতি অর্থ বছরে যে আমরা যে 5 মাস অলরেডি মানে অতিক্রম করেছি, সেখানে 12,000 কোটি টাকার মতো রাজস্ব আয় কম রয়েছে। তো সরকারের জায়গা থেকে একটু তাগিদ ছিল যে রাজস্ব বাড়ানোর একটা পথ বের করা, কিন্তু আমার মনে হয় যে জাতীয় রাজস্ব বোর্ড সরকারের সেই যে তাগিদ সেই জায়গাটাকে স্মার্টলি হ্যান্ডেলিং করেন। আমি বলবো যে এই সরাসরি এই ধরনের ইনডাইরেক্ট ট্যাক্সের দিকে না গিয়ে সরকার কিন্তু রাজস্ব ফাঁকি হচ্ছে নানা জায়গায়, রাজস্ব বোর্ড সেই জায়গা থেকে ফাঁকি রোধ করার জন্য কিন্তু আরো ইমপ্রেসিভ করতে পারতো, আরো ইনোভেটিভ যেসব জায়গা থেকে ইনকাম মানে বলছে যে সরাসরি যে ট্যাক্স সেটি নেওয়ার সুযোগ ছিল। এবং আমরা যদি বলি যে সরকারের যে আমরা দেখেছি যে গত সরকারের আমলে, বিশেষ করে শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার ছিল, কি অনিয়ম হয়েছে, দেশের ব্যাংকের টাকা লুট করা হয়েছে, দেশের টাকা প্রতি বছর 16 বিলিয়ন মার্কিন ডলার পাচার করা হয়েছে। আমি সরকারকে বলবো যে পাচার করা অর্থ কিভাবে ফিরিয়ে আনা যায় সেই জায়গায় আরো সরকার আরো বেশি ইমপ্রেসিভ করবে। এবং আমাদের রাশিদুল করিম মুন্না ভাই যেটি বলছিলেন যে সরকারের যে প্রয়োজন অতি প্রয়োজন নেই এমন সব যে সমস্ত আমাদের উন্নয়ন প্রকল্প আছে, সেই উন্নয়ন প্রকল্পগুলো আমরা এই মুহূর্তে বাস্তবায়নের দিকে না যেতে পারি। সরকার, আপনি জানেন যে ইতিমধ্যে সরকার কিন্তু সেই ধরনের উদ্যোগও গ্রহণ করেছে যে অনেক উন্নয়ন প্রকল্প, অবকাঠামো প্রকল্প কিন্তু এখন বন্ধ রাখা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সরকার এই সিদ্ধান্ত নিয়ে ভ্যাট এবং ট্যাক্স হার, ভ্যাট হার এবং সম্পর্ক শুল্ক হার বাড়ানোর সিদ্ধান্তের পরে যে ধরনের সমালোচনার মুখে সরকার পড়েছে, সরকার সেই জিনিসটি আমি যতটুকু খবর রাখছি যে সরকার ইসলাম, আমরা আমাদের আসলে সময় একেবারে হাতে কম আছে। আমি আরেকটি প্রশ্ন দুজনকেই একটু ছোট ছোট করে জানতে চাইবো, সেটি হচ্ছে একে তো হচ্ছে ভ্যাট ট্যাক্স বাড়ানো হচ্ছে, অন্যদিকে গ্যাসের মূল্য আসলে দ্বিগুণ করার প্রস্তাব করা হয়েছে। এইটি আসলে এই সময়ে সঠিক সিদ্ধান্ত কিনা আপনার কাছ থেকে জানতে চাইবো, এবং এই সিদ্ধান্তটা আসলে সরকার কেন নিল? কে উত্তর দিবে? আমরা যারা এক্সপোর্ট করছি আমাদের কিন্তু গত এই কয়েক মাস কিন্তু একটা অস্থিরতার মধ্যে গেছে। আমরা গত 1.5 বছর থেকে 2 বছর কিন্তু এই বিদ্যুতের সাপ্লাইটা কিন্তু আমরা প্রপারলি পাইনি, অর্থাৎ কস্ট অফ প্রোডাকশন কিন্তু অনেক বেড়ে গেছে। তো সেই জায়গাতে আমরা কিন্তু এই মুহূর্তে আমাদের প্রতিযোগী দেশগুলোর সাথে কম্পিটিটিভ না। সেক্ষেত্রে নতুন ভাবে যদি গ্যাসের দামটা বাড়ে তাহলে আমি মনে করি যে আমরা আমাদের প্রতিযোগী দেশগুলোর থেকে একটু পিছিয়ে যাব। অর্থাৎ সরকার নিশ্চয়ই চাবে না যে আমাদের রিজার্ভের মেইন যে সোর্স, যে এক্সপোর্ট কোনোভাবে বাধাগ্রস্ত হোক। সুতরাং আমি মনে করি যে বিষয়টিকে আরো একটু বিবেচনা করা দরকার, ক্যালকুলেশন করা দরকার, এবং সেই ধারাবাহিকতায় সিদ্ধান্ত নেওয়া দরকার। সুতরাং এই জায়গাতে আমি মনে করি যে আমরা যখন হচ্ছে একটা এক্সপোর্টের সার্কেলে থাকি, আমরা 1 বছর একটা সার্কেলে থাকি, বার আমাদেরকে সেভাবে অর্ডার দেয়, একটা সিজন থাকে, সেই সিজন অনুযায়ী আমাদের কস্টিং করে বারদেরকে প্রাইস দিতে হয়। সুতরাং এই যে নতুন ভাবে যদি এই বড় ধরনের কস্টিংটা বেড়ে যায় তাহলে কিন্তু আলটিমেটলি অনেক ইন্ডাস্ট্রি আছে যারা ক্ষতিগ্রস্ত হবে এবং ইভেন বন্ধ হয়ে যাওয়ার একটা অনিশ্চয়তা তৈরি হবে। সরকার নিশ্চয়ই সেটা চাবে না, কারণ আমাদের এই মুহূর্তে যেটা দরকার, আমাদের যেই স্বাভাবিক অবস্থায় অর্থনীতিকে কিভাবে আনা যায় এবং রপ্তানিকারকরা বা উৎপাদনকারীরা স্বাভাবিক প্রক্রিয়াতে কিভাবে তাদের সক্ষমতা বাড়াতে পারে এবং আমাদের অর্থনীতির চাকা আবার আগের জায়গাতে নিয়ে আসার যে একটা চ্যালেঞ্জ আছে এই মুহূর্তে, সেটা যাতে হওয়ার একটা সহযোগী পরিস্থিতি বা পদক্ষেপ নেওয়া দরকার।
জি, পরিষ্কার। জনাব রাশেদুল ইসলাম, এই বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাইবো, সরকার আসলে এই সিদ্ধান্তটা কি বিবেচনায় নিয়েছে এই সময়ে এসে? না, সাদাত, আপনি নিশ্চয়ই জানেন যে আপনি যেহেতু অর্থনৈতিক রিপোর্টিং করেন, যে সরকারের আসলে এখন কিন্তু আমরা যেটি বলছি যে সরকারের যে টাকা বা অর্থের সংকট রয়েছে, সেই জায়গা থেকে সরকার এই সিদ্ধান্তগুলো নিচ্ছে। কিন্তু এমন সিদ্ধান্ত তো নেওয়া ঠিক হবে না যেখানে আমাদের ব্যবসা বাণিজ্য বা শিল্পায়নকে বাধাগ্রস্ত করে। কারণ এটা নিলে তো আসলে আলটিমেটলি আমাদের সরকারের যে রাজস্ব আয় যেটি, সেটা কিন্তু আসলে কোনো ব্যবসা বাণিজ্য বা শিল্পায়নকে বাধাগ্রস্ত করে সরকারের রাজস্ব বাড়ানো আসলে বাস্তবিক করতে যায় না। আর আমি আরেকটি বিষয় বলবো যে আপনি টিসিবি ট্র্যাক্সেলের কথা বলছিলেন, এটা নিশ্চয় সরকারের এই সিদ্ধান্তটিও ডেফিনেটলি পুনর্বিবেচনা করতে হবে। কারণ মানুষের কিন্তু এখন উচ্চ মূল্যস্ফীতির মধ্যে রয়েছে। মানুষের উচ্চ মূল্যস্ফীতি থাকা মানে মানুষের বাস্তবিক অর্থে ক্রয় ক্ষমতা কমে যায়। এই সময় মানুষকে স্বস্তি দিতে হবে। আর আমাদের এই সরকার তো আসলে মুন্নাভাই যেমনটি বলছিলেন যে জনগণের সরকার, এটি কোনো ফ্যাসিস্ট সরকার না। এই জন্য সরকার জনগণ যাতে স্বস্তি পায় এই ধরনের ভালো সিদ্ধান্ত সরকার নেবে, এই আশাটি আমরা রাখতে জি, চাই। অনেক ধন্যবাদ জনাব রাশেদুল ইসলাম এবং রাশেদুল করিম মুন্না, দুইজনকেই আমাদের সাথে সময় দেওয়ার জন্য। দর্শক, বিজনেস আওয়ারের সময় হলো একটা বিরতি, ফিরছি একটু পর, আশা করি সাথেই থাকবেন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। শুরুতে জানাবো শেয়ার বাজারের খবর। শেয়ার বাজারের খবর জানাতে আমরা সরাসরি যেতে চাই ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে। বরাবরের মতো নেতিবাচক ধারায় লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। গত কয়েকদিনের মতোই আমরা দেখতে পাচ্ছি ডিএসএক্স ইন্ডেক্স কমেছে প্রায় 4 পয়েন্টের মতো, ডিএসসি সরিয়া ইন্ডেক্স 3.19 পয়েন্ট কমেছে, জিএসসি সরিয়া ইন্ডেক্স কমেছে 4 পয়েন্ট। টোটাল এখন পর্যন্ত লেনদেন হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে লেনদেনের পরিমাণ 247 কোটি টাকা, যেটি খুবই কম বলা যেতে পারে, এবং লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 169টির, কমেছে 164টি, এবং অপরিবর্তিত আছে 63টি কোম্পানির শেয়ারের দর। এবং এই পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকদিন ধরেই নেতিবাচক ধারায় কিন্তু এই লেনদেনগুলো চলছে। এবং শেয়ার বাজারের আসলে যেই পরিস্থিতি, একটি টেকসই শেয়ার বাজার তৈরিতে আমরা যেই ধরনের আসলে চিন্তাভাবনা করা দরকার, এবং সরকার আসলে নানানভাবে চেষ্টা করেও সেই জায়গাটাতে আসলে পৌঁছাতে পারছে না, আমরা যেটি দেখতে পাচ্ছি। এবং সেই জায়গাটাতে সরকারের যেই সিদ্ধান্তগুলো হচ্ছে সেগুলো বিনিয়োগকারীদের আসলে আস্থা ফেরাতে পারছে না। সেই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি যে শেয়ার বাজারের লেনদেন পরিস্থিতির পর আমরা একটু দেখতে চাই মুদ্রার বিনিময় হার। মুদ্রার বিনিময় মূল্য আমরা জানি যে ডলারের দাম আসলে বাজার ভিত্তিক করা হয়েছে, এবং যে কারণে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মার্কিন ডলার কেনা হচ্ছে 121 টাকায়, বিক্রি 122 টাকা, ইউরো 126 টাকায় কিনে 131 টাকায় বিক্রি করা হচ্ছে, পাউন্ডের কেনা দর 150 টাকা, বিক্রয় 155, চীনা ইউয়ান 15 টাকা 50 পয়সা কেনা হচ্ছে, বিক্রয় 17 টাকা 30 পয়সা, সৌদি রিয়াল 32 টাকা 50 পয়সা, বিক্রয় 33 টাকা 30 পয়সা, এবং ভারতীয় রুপি কেনা হচ্ছে 1 টাকা 25 পয়সা, বিক্রয় 1 টাকা 45 পয়সা। মুদ্রার পর স্বর্ণের দরদাম জানাবো। স্বর্ণের দাম আমরা যদি দেখি, 22 ক্যারেট স্বর্ণ এই মুহূর্তে বিক্রি হচ্ছে প্রায় 1,40,000 টাকা প্রতি ভরি, 21 ক্যারেটের দাম পড়ছে 1,33,000, 18 ক্যারেটের কিনতে হচ্ছে 1,14,086 টাকা, এবং সনাতন স্বর্ণ বিক্রি হচ্ছে 93,674 টাকা প্রতি ভরি। রূপার দরদাম জানাতে চাই। আমরা রূপার দরদাম যদি আমরা দেখি, 22 ক্যারেট রূপা প্রতি গ্রামের দাম পড়ছে 221 টাকা, বিক্রয় 2,578 টাকা, 21 ক্যারেট 2,449, 18 ক্যারেটের দাম পড়ছে 2,111, এবং সনাতন রূপা বিক্রি হচ্ছে 1,586 টাকায়। দর্শক, এই পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন।
আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। এবারে জানাবো বন্দর বাণিজ্যের খবর। সুবিধাবঞ্চিত শিশুদের আকাশ ভ্রমণের স্বপ্ন পূরণ করেছে দেশের বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। বুধবার জাগো ফাউন্ডেশনের পরিচালনাধীন স্কুল থেকে বিভিন্ন বয়সের ৩০ জন শিশুকে কক্সবাজারে ঘুরিয়ে নিয়ে আসে নভোএয়ার। একই দিন কক্সবাজার সমুদ্র সৈকতে বিচ ক্লিনিং কর্মসূচিও পালন করে। নভোএয়ারের 12তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ড্রিম ফ্লাইট ও বিচ ক্লিনিংয়ের আয়োজন করে তারা। শিশুরা কক্সবাজারের সমুদ্র সৈকত, বাংলাদেশ বিমান বাহিনীর কক্সবাজার ঘাঁটি, কক্সবাজার রেলওয়ে স্টেশন পরিদর্শন করে আনন্দ ঘন সময় কাটায়। এ সময় নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, শিশুরাই জাতির ভবিষ্যৎ, তাদের স্বপ্ন পূরণ এবং প্রেরণা দেওয়ার জন্যই এই উদ্যোগ। এবারে জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। উত্তরের 5 জেলা তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র, ঘাঘট, দুধকুমার সহ বিভিন্ন নদ নদীতে শুকনো মৌসুমে জেগে ওঠা বিস্তীর্ণ চরে ফসল ফলিয়ে বাড়তি আয়ের পাশাপাশি অর্থনীতির চাকা সচল রেখেছেন কৃষক। এবছর প্রায় 1 লাখ হেক্টর আয়তনের চরে 1000 কোটি টাকার ফসল উৎপাদনের আশা কৃষি বিভাগের। রেজাল করিম মানিকের প্রতিবেদনে বিস্তারিত। প্রতিবছর রংপুর অঞ্চলে বন্যা ও নদী ভাঙ্গনে নিঃস্ব হয়ে পড়েন হাজার হাজার মানুষ।
আবার শুকনো মৌসুমে নদীর বুকে জেগে ওঠা চরে সোনালী ফসল ফলিয়ে মুখে হাসি ফোটে তাদের। চর ইনশাল্লাহ আগের চাইতে এখন অনেক ভালো, কারণ মাঝে মাঝে পলি পড়া, চরের জমি উর্বর হয়ে গেছে, আর এখন চরের কৃষকরা ইনশাল্লাহ মোটামুটি ভালো আবাদ করে। চর এখন সবুজের আবরণে মোড়ানো। চরের জমিতে চাষ হচ্ছে আলু, ভুট্টা, গম, বাদাম, তিলসহ বিভিন্ন শাকসবজি। চরে ফসল চাষ করে স্বাবলম্বী হচ্ছেন চাষিরা। যেভাবে চলছি আমরা আগের থেকে অনেক উন্নত। মানে চরের মধ্যে এখন ফসলও ভালো হয়, মনে করেন লোকজনও বেশি বেশি কাজকর্ম করে, আমরাও করি, নাকি দিয়ে বাচ্চা আমাকেও প্রতিপালন করি। কৃষি বিভাগ বলছে চরের জমিতে ফসল ফলিয়ে গ্রামীণ অর্থনীতিকে সচল রেখেছেন কৃষক। এবারও ভালো ফলনের আশা। তাদের উৎপাদন খরচ যাতে কিছুটা কম হয় সেই বিবেচনায় আমরা প্রণোদনা যেমন দিয়েছি, পাশাপাশি সকল শ্রেণীর কৃষককে এই চরাঞ্চলে আমরা টেকনিক্যাল সাপোর্ট এবং ফসল উৎপাদনের জন্য যখন যে ধরনের পরামর্শ দেওয়া দরকার সেই পরামর্শগুলো দিয়ে যাচ্ছি। কৃষি বিভাগের তথ্য মতে রংপুরের 5 জেলার বিভিন্ন নদ নদীতে 735টি চর রয়েছে। চরে আবাদযোগ্য 1301 হেক্টর জমিতে 1200 কোটি টাকার ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উত্তরে চরের ফসলে ঘুরে দাঁড়িয়েছে গ্রামীণ অর্থনীতি। কৃষকরা বলছেন যদি সরকার সঠিকভাবে নজর দিত তাহলে গ্রামীণ অর্থনীতির চাকা ঘুরিয়ে দিত এই চরের ফসল। তাই সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা বলছেন চরের উর্বর জমিতে স্বর্ণ ফলিয়ে তারা এখন স্বাবলম্বী। রেজাউল করিম মানিক, নিউজ 24, তিস্তা চর, রংপুর। উত্তরের খাদ্য ভাণ্ডার হিসেবে পরিচিত জেলা নওগাঁ। জেলার সমতল জমির পাশাপাশি আত্রাই ও ছোট যমুনা নদীর চরে শত শত বিঘার জমিতে আলুর চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে চরে ভালো ফলনের স্বপ্ন দেখছেন কৃষক। নওগাঁ থেকে বাবুল আক্তার রানা তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নদীর চরে ধুধু সাদা বালুচরে সবুজের চাদর, চাষ হচ্ছে আলু। ভোরের কুয়াশা কাটতে না কাটতেই আলু খেতে বাড়তে থাকে কৃষকের আনাগোনা। নওগাঁয় নদীর চরে আলুর জমি পরিচর্যার কাজে ব্যস্ত কৃষক। রোগবালাই কম আর আবহাওয়া অনুকূলে থাকলে চরে আলুর ভালো ফলনের আশা তাদের। একটাকে বিঘা প্রায় 70 মন 80 মনকে আলু মারে। নওগাঁ জেলার মধ্যে এটা অন্য কোথাও এরকম চাষ হয় না। আবহাওয়া এখন বর্তমান ভালো, এখন এইভাবে যদি হয়ে যায় তাহলে মোটামুটি ফলন ভালো হবে। বিঘা প্রতি আলু উৎপাদন হয় 80 মন পর্যন্ত, আর খরচ হয় 12,000 টাকা। দাম ভালো পাওয়ায় লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন কৃষক। বিঘা হারি নিম্নশ্রেণী 60 মন থেকে 70-80 মন হরে ফলন হয়, আর আমাদের বিঘা হারি খরচ যায় 10 থেকে 12,000 টাকা। আলু থেকে ছেলে মেয়েদের লেখাপড়া আর্থিক সমস্যা দূর হয়। কৃষি বিভাগ বলছে নদীর চরের জমি উর্বর হওয়ায় ফলন ভালো হচ্ছে। জেলায় প্রতি বছর রেকর্ড পরিমাণ জমিতে আলুর চাষ করছেন কৃষক। এ ব্যাপারে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তারা চরের কৃষির নিবিড়তা বৃদ্ধির জন্য কৃষকদের প্রয়োজনীয় কারিগরি পরামর্শ দিয়ে আসছি। জেলায় ছোট যমুনা, আত্রাই ও পুনর্ভবা নদীর চরে 271 হেক্টর জমিতে বিভিন্ন জাতের আলুর চাষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। চীনের রপ্তানি গত ডিসেম্বর মাসে বেড়েছে। সেই সঙ্গে আমদানির গতিও বৃদ্ধি পেয়েছে। দেশটির সরকারি পরিসংখ্যানের তথ্য অনুযায়ী 2024 সালের ডিসেম্বরে আগের বছরের একই সময়ের তুলনায় চীনের রপ্তানি 10.7% বেড়েছে। যদিও রয়টার্সের জরিপে রপ্তানি প্রবৃদ্ধি 7.3% হতে পারে বলে জানিয়েছিলেন অর্থনীতিবিদরা। নভেম্বর মাসে রপ্তানি প্রবৃদ্ধি 6.7% ছিল। একই সঙ্গে ডিসেম্বরে চীনের আমদানি প্রবৃদ্ধি হয়েছে 1%। দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।